আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছে। আমরা জানি উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। সেই স্থায়ী টিস্যু আবার তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। আজকে আমরা সরল টিস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে স্থায়ী টিস্যুর প্রত্যেকটা কোষ আকার আকৃতিতে এবং গঠনের দিক থেকে অভিন্ন বা একই প্রকার, সেই টিস্যুকে বলা হয় সরল টিস্যু। কোষের প্রকৃতি অনুসারে এই সরল টিস্যু আবার তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্রথমে আমরা প্যারেনকাইমা সম্পর্কে জানব। উদ্ভিদের সারা দেহে অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এই সর্বত্রই প্যারেনকাইমা টিস্যু রয়েছে। এই টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য হলো এই টিস্যুর কোষগুলি সজীব, প্রোটোপ্লাজম পূর্ণ। এদের কোষপ্রাচীর পাতলা, কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এদের যে কোষপ্রাচীর আমরা লক্ষ্য করতেছি, এই কোষপ্রাচীরের মধ্যে তেমন পুরুত্ব সৃষ্টি হয় না। কোষপ্রাচীরগুলো হয় পাতলা। কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে এবং এই টিস্যুর কোষগুলোর মাঝে, কয়েকটা কোষের মাঝে যে খালি জায়গা, এই খালি জায়গাটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। প্যারেনকাইমা টিস্যুর মধ্যে এই আন্তঃকোষীয় ফাঁক থাকে। এটা প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। আমরা বলেছি যে উদ্ভিদের সর্বত্র প্যারেনকাইমা টিস্যু থাকে, তাহলে পাতার মধ্যেও প্যারেনকাইমা টিস্যু আছে। এখন আমরা দেখতেছি প্যারেনকাইমা টিস্যু পাতায় আছে, এখন পাতার রংটা তো সবুজ। তো পাতার রং সবুজ কিভাবে হলো? কারণ সেখানে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে এই ক্লোরোপ্লাস্ট কোথায় আছে? এই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যে কোষ, সেই কোষের মধ্যেই ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, যার রং সবুজ, যার কারণে পাতার রং হয় সবুজ। তাহলে বোঝা গেল উদ্ভিদের যে অংশগুলো সবুজ, সেই অংশের মধ্যে যে প্যারেনকাইমা টিস্যু থাকে, সেই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্ট যুক্ত এই প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। আমরা জানি এক প্রকার সরল টিস্যুর নাম আছে কোলেনকাইমা, কিন্তু এখন আমরা বলতেছি ক্লোরেনকাইমা। একটু খেয়াল করতে হবে শব্দটার দিকে, ক্লোরেনকাইমা। তাহলে ক্লোরেনকাইমা মূলত প্যারেনকাইমা, যেই প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এটা কোলেনকাইমা না, এটা ক্লোরেনকাইমা, যেই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা বলেছি উদ্ভিদের সবুজ অংশ মূলত পাতা এবং কখনো কখনো কচি কাণ্ড, এর মধ্যে যেই প্যারেনকাইমা টিস্যু থাকে সেগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেটা সবুজ হয়। আরেকটা বিষয় হলো, যেহেতু সেখানে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোফিল আছে, তো এরা সূর্যের আলোকে শোষণ করে। আর সূর্যের আলোকে শোষণ করে এরা খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই জন্য প্যারেনকাইমা টিস্যুর একটা কাজ হলো, একটা বিশেষ কাজ হলো খাদ্য তৈরি করা। কিছু জলজ উদ্ভিদ আছে যারা পানির মধ্যে ভাসতে থাকে। তো এই জলজ উদ্ভিদগুলো পানিতে ভাসে কিভাবে? এই জলজ উদ্ভিদের যে প্যারেনকাইমা আছে, সেই প্যারেনকাইমার মধ্যে বড় বড় বায়ু কুঠুরি আছে, অর্থাৎ সেগুলোর মধ্যে বাতাস জমা থাকে। আর এই জমা থাকার কারণে এই জলজ উদ্ভিদগুলো পানিতে ভাসতে থাকে, ভাসতে সহজ হয় তাদের জন্য। এই বড় বড় বায়ু কুঠুরিযুক্ত জলজ উদ্ভিদের এই প্যারেনকাইমা টিস্যুকে বলা হয় অ্যারেনকাইমা। কি বলা হয়? অ্যারেনকাইমা।
যেহেতু এয়ার আছে বা বাতাস আছে এই জন্য এটাকে এরেনকাইমা বলে। তাহলে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা। আমরা নিশ্চয়ই কচুরিপানা দেখেছ। এই কচুরিপানার পাতার এটা হলো পত্র ফলক, এটা হলো পত্রবৃন্ত। এই পত্রবৃন্তটা এরকম ফুলে মোটা হয়ে থাকে, যার ভিতরে বাতাস থাকে। এই বড় বড় বায়ু কুঠুরিযুক্ত এই প্যারেনকাইমাটাকে বলা হয় এরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা টিস্যুর কাজের মধ্যে প্রথম যে কাজ সেটা হলো সে উদ্ভিদের দেহকে গঠন করে, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সহ উদ্ভিদের পুরা অংশটা গঠনে প্যারেনকাইমা ভূমিকা পালন করে। আর সে উদ্ভিদের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। উদ্ভিদের খাদ্যকে সে সঞ্চয় করে রাখে এবং পরিবহন টিস্যুর সাথে জাইলেম ফ্লোয়েমের সাথে অংশগ্রহণ করে সে উদ্ভিদের দেহে খাদ্য পরিবহনেও ভূমিকা পালন করে। এখন আমরা কোলেনকাইমা টিস্যু সম্পর্কে জানব। উদ্ভিদের দেহে এই যে কোলেনকাইমা টিস্যুটা, এই টিস্যুটার কোষগুলো কিছুটা লম্বাটে হয়, কিছুটা লম্বাটে হয়। এদের কোষগুলো জীবিত, প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ। এদের কোষেও প্রোটোপ্লাজম আছে, তবে এদের কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ এবং প্যাকটিন জমা হয় কোষ প্রাচীরের মধ্যে। আর এর কারণে কোষ প্রাচীর কিছুটা পুরু হয়, তবে সেটা অসমভাবে পুরু, অর্থাৎ কোষ প্রাচীর সব দিক দিয়ে সমানভাবে পুরু হয় না। বিশেষ করে কোষের কোনাগুলো, যেই সমস্ত জায়গাগুলো আছে কোষের কোনা, এই কোনাগুলোর মধ্যে বেশি করে কোষ প্রাচীর মোটা হয়ে যায় বা পুরু হয়ে যায়। এই কোষের মধ্যেও কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এরা খাদ্য তৈরি করে। যখন কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তারা খাদ্য তৈরি করতে পারে। তবে বিশেষ করে এরা কোষের মধ্যে অবস্থান করে, উদ্ভিদের দেহের মধ্যে অবস্থান করে, উদ্ভিদের দেহকে দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদের দেহকে দৃঢ়তা প্রদান করে। বিশেষ করে এরা থাকে পাতার পত্রবৃন্তের মধ্যে, পত্রবৃন্তের মধ্যে এবং শিরার মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদের যে পাতা আছে সেই পাতার যে প্রশস্ত অংশটা, এই প্রশস্ত অংশটাকে বলা হয় পত্রফলক। এই পত্রফলক আর এই অংশটাকে বলা হয় পত্রবৃন্ত, যেটাকে আমরা পাতার বোটা বলি। তো এই পাতার বোটার মধ্যে এই টিস্যুটা অবস্থান করে, যার কারণে এই অংশটা একটু মজবুত হয়। আর অবস্থান করে পাতার শিরার মধ্যে। তোমরা জানো যে পাতার মধ্যে যে ভাস্কুলার বান্ডেল থাকে সেটাকে শিরা বলে। এটা হলো মধ্য শিরা, পাতার মাঝখান দিয়ে যেটা থাকে। এরপর এর থেকে বের হয় শাখা শিরা, শাখা শিরা। তো এই শিরাগুলোর মধ্যে এই কোলেনকাইমা টিস্যু অবস্থান করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। আর থাকে বিশেষ করে কচি কাণ্ডের মধ্যে, কচি নমনীয় কাণ্ডকে এরা দৃঢ়তা প্রদান করে। কুমড়ার কাণ্ড এবং দণ্ড কলসের কাণ্ডের মধ্যে উদাহরণ হিসাবে বলা হয়েছে যে কুমড়ার কচি কাণ্ড এবং দণ্ড কলসের কাণ্ডের মধ্যে থেকে এরা নমনীয় কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে। এরপর আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু সম্পর্কে জানব। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলি অনেক লম্বা হয়। কোষগুলোর বৈশিষ্ট্য হলো এরা লম্বাটে এবং এদের কোষপ্রাচীর বেশ পুরু হয়। এদের কোষপ্রাচীর যথেষ্ট পুরু হয় এবং এই পুরুত্ব সব দিকে সমান, যে কোনো দিকে একটু কম পুরু আর একদিকে বেশি পুরু এমন না, কোষপ্রাচীর সব দিক দিয়ে সমভাবে পুরু হয়। এই টিস্যুর কোষগুলো যখন জন্ম লাভ করে প্রাথমিকভাবে এরা জীবিত থাকে, অর্থাৎ প্রোটোপ্লাজম যুক্ত থাকে, কিন্তু অতি দ্রুত এরা মৃত কোষে পরিণত হয়। তাহলে এদের কোষের মধ্যে কি থাকে না? প্রোটোপ্লাজম থাকে না। এরা মৃত কোষ দ্বারা এই স্ক্লেরেনকাইমা টিস্যু গঠিত হয়। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে আমরা কি পাবো? আমরা পাবো এর মৃত কোষ প্রাচীর পাবো এবং এই মৃত কোষ প্রাচীরটা সব দিক দিয়ে সমভাবে পুরু হয়। আর এই টিস্যু উদ্ভিদের দেহে বিশেষভাবে পরিবহনের কাজে বিশেষভাবে অংশগ্রহণ করে। এই স্ক্লেরেনকাইমা টিস্যু আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ফাইবার। ফাইবার আমরা এই শব্দটার সাথে জড়িত ফাইবার। এই ফাইবার বা তন্তু
উদ্ভিদের দেহের মধ্যে যে এই উদ্ভিদের জাইলেমের মধ্যে আছে জাইলেম ফাইবার বা উড ফাইবার, ফ্লোয়েমের মধ্যে আছে যে ফাইবার যেটাকে বলা হয় বাস্ট ফাইবার, সেগুলো এই ফাইবার স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা প্রকার ফাইবার। এদের কোষগুলি কেমন হবে? অনেক লম্বা হবে, অনেক লম্বা, একটা কোষ অনেক লম্বা হবে, এরকমভাবে লম্বা এবং সরু, লম্বা এবং সরু হবে এবং খুব মজবুত মজবুত কোষ প্রাচীর বিশিষ্ট। এখন এই যে ফাইবার টিস্যু, এরা পরিবহন টিস্যুর সাথে জাইলেম ফ্লোয়েমের টিস্যুর মধ্যে অবস্থান করে, তাদের সাথে এরা উদ্ভিদের দেহে পানি এবং খনিজ লবণ পরিবহনে অংশগ্রহণ করে। আরেকটা টিস্যু আছে উদ্ভিদের এই স্ক্লেরেনকাইমার ফাইবার একটা, আরেকটা হলো স্ক্লেরাইড। সেই স্ক্লেরাইড টিস্যু, সেটা স্ক্লেরাইড, এই স্ক্লেরাইড এর কোষগুলো কিছুটা খাটো বা সমবেশীয় এবং কখনো লম্বাটে হয়, আবার কখনো তারকাকার হয়, তারার মতো হতে পারে। এদের কোষ প্রাচীরের যে আমরা জানি কোষ প্রাচীরের মধ্যে তিনটা অংশ আছে, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। এই স্ক্লেরাইডের কোষ প্রাচীর, বিশেষ করে সেই গৌণ প্রাচীরটা বা সেকেন্ডারি কোষ প্রাচীরটা অত্যন্ত পুরু হয়, অত্যন্ত শক্ত হয়। তো এই কোষ প্রাচীর খুব বেশি পরিমাণে শক্ত হওয়ার কারণে কখনো কখনো এদেরকে স্টোন সেল বলা হয়। কি সেল? স্টোন সেল, অর্থাৎ পাথরের মতো শক্ত স্টোন সেল বলা হয় এই স্ক্লেরাইড কোষকে। এবং এই স্ক্লেরাইড কোষ এরা এক প্রকার স্ক্লেরেনকাইমা। এখন এই কোষগুলো অবস্থান করে কোথায়? বিশেষ করে উদ্ভিদের কর্টেক্সের মধ্যে অবস্থান করে। আমরা একটু জেনে নেই কর্টেক্স কাকে বলে। কর্টেক্সটা হলো উদ্ভিদের যে বহিঃত্বক বা এপিডার্মিস আছে এবং অন্তঃত্বক বা এন্ডোডার্মিস আছে, এই দুই ত্বকের মধ্যবর্তী যে অবস্থান, যে স্থানটা, সেটাকে বলা হয় কর্টেক্স। আমরা যদি এইভাবে একটু দেখি যে এটা হলো উদ্ভিদের দেহের বাইরের প্রাচীরটা, এটাকে বলা হয় এপিডার্মিস বা বহিঃত্বক, আর তার ভিতরে আরেকটা আছে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এখন এই এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের এই মধ্যবর্তী এই অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে এই স্ক্লেরাইড টিস্যু অবস্থান করে, যার কারণে উদ্ভিদের দৃঢ়তা বৃদ্ধি পায়। আর অবস্থান করে কখনো কখনো ফলের ত্বকের মধ্যে, ফলের ত্বক আবার বীজের ত্বক এর মধ্যে এই স্ক্লেরাইড টিস্যু অবস্থান করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।